কতদূর পর্যন্ত পড়ছিলাম মনে আছে? আচ্ছা, গত ক্লাসে আমরা নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারটা শুরু করছি। তো এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস বা বেসিক টার্মস ইন নিউক্লিয়ার ফিজিক্সের অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো পড়ার পরে আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা এই টপিকটা শুরু করছিলাম। আপনাদের মনে আছে যে আলফা রে, বিটা রে, গামা রে এগুলোকে কি বলা হয়? রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল না রেডিও অ্যাক্টিভিটি না রেডিও অ্যাক্টিভ পার্টিকেল? আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি পড়ানোর সময় বলছিলাম রেডিও অ্যাক্টিভিটি মানে হলো তেজস্ক্রিয়তা, অর্থাৎ যেসব অ্যাটমের অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 80 সেসব অ্যাটমের নিউক্লিয়াস গুলোকে আনস্টেবল বলে, এবং এই সব নিউক্লিয়াস থেকে অটোমেটিক কিছু রেডিও অ্যাক্টিভ রে বা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল নির্গত হয়। এই ঘটনাটাকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভিটি। যেই এলিমেন্ট থেকে রেডিও অ্যাক্টিভ ইমিশন হয় সেই এলিমেন্টটাকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এবং যেই পার্টিকেল বা কণাগুলো ইমিট হয় সেগুলো আমরা বলবো রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। তো আমরা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল বেসিক্যালি আলফা ডিকে বা আলফা কণা, যে ডিকে, বিটা ডিকে, গামা ডিকে এগুলো পড়ার আমরা শুরু করছিলাম। তো আলফা ডিকে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাস। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে স্যার ক্লাস টেস্টের টপিক কি বা কিসের উপর ক্লাস টেস্ট হবে? স্যার এই বিষয়ে কি সবাইকে জানানো হয়েছে না আমার আবার নতুন করে? স্যার আমি সবাইকে জানিয়ে দিয়েছি, আমাদের হচ্ছে ত্রিপলিতে হচ্ছে আপনার সেকেন্ড পার্ট মানে সেকেন্ড অধ্যায়ের উপর হচ্ছে, সিএসসি তো হচ্ছে প্রথম অধ্যায়ের উপর হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সিএসসি 2A দের হবে ফার্স্ট চ্যাপ্টারের উপরে, আর ট্রিপলি 2B দের হবে সেকেন্ড চ্যাপ্টারের উপরে। আমাদেরকে সেকেন্ড চ্যাপ্টার দিলেন স্যার? সিআর বলছে কোনো সমস্যা নাই তাই আর কি। না স্যার, আমারও কোনো প্রবলেম নেই স্যার। স্যার বলেন। আমি বলি স্যার, আমার সমস্যা না হলে যে অন্য কারো সমস্যা থাকবে না এরকম তো কিছু না স্যার। স্যার তবুও আমি আজকে মানে লাস্ট দিনের মতো আপনি সবার কাছে জিজ্ঞাসা করেন, যদি কারো সমস্যা থেকেও যায় পরে আমার উপর ব্লেম আসবে যে সিআর বলছে হ্যান ত্যান বাতের ফ্যান, তখন ঝামেলা করে যাবো স্যার আমি। আচ্ছা আপনি সবাই, আজকে লাস্ট ডে। জি স্যার। আচ্ছা ফার্স্ট মানে পড়া শুরু করছেন নাকি? অনেকে এরকম আছে নাকি যে অ্যাডভান্স যে সেকেন্ড চ্যাপ্টার পড়ে শেষ জয় বলো? স্যার আমি আজকে পড়বো, এখন শুরু করি নাই। আচ্ছা, পড়া না শুরু করলে ফার্স্ট চ্যাপ্টারের উপরে ক্লাস টেস্ট নেই, কারো কোনো আছে? না স্যার, ফার্স্ট চ্যাপ্টারই নেন তাহলে। আর 2B এর কারো কমপ্লেন আছে নাকি? 2A দের তো ফার্স্ট চ্যাপ্টার উপর নিব, 2B তাদের যদি ফার্স্ট চ্যাপ্টার উপর নেই কোনো প্রবলেম? না স্যার, নেন আপনি। স্যার। সেকেন্ড চ্যাপ্টার কোনো প্রবলেম নেই স্যার, আপনি ক্লাস নেন স্যার, মানে থার্ড চ্যাপ্টারের ক্লাস। আচ্ছা কি নাইন ভাই কি বলতেছে? মানে সমস্যা হলে ওনাদের ফার্স্ট চ্যাপ্টার দেন, আমাদের সেকেন্ড চ্যাপ্টার দেন স্যার। আশা করি আমাদের কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারের উপর সবার পরীক্ষা ফার্স্ট চ্যাপ্টারের উপর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ডিল ফাইনাল স্যার। আচ্ছা, সবার পরীক্ষা ফার্স্ট চ্যাপ্টারের উপরে, আর আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ, আমরা থার্ড চ্যাপ্টার পড়তেছি। আচ্ছা, আমি আলফা পার্টিকেল বা আলফা ডিকে আলোচনা করতেছিলাম। আলফা পার্টিকেল কাকে বলে মনে আছে কারো? আমি যদি বলি হোয়াট ইজ আলফা পার্টিকেল? গত ক্লাসে কিন্তু এই ফিগার আঁকায় আলফা পার্টিকেল অনেকক্ষণ ধরে বোঝানো হয়েছে, এবং বলছিলাম যে আলফা পার্টিকেলের বৈশিষ্ট্য আলোচনা করছিলাম আমরা। স্যার আপনার আলফা পার্টিকেল সাইডে হিলিয়াম কণা না স্যার? হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা পার্টিকেল বলে। হিলিয়াম নিউক্লিয়াস? হ্যাঁ, মানে হচ্ছে আয়নযুক্ত হিলিয়াম, মানে এমন কিছু? Ac2+, Ac2+। হ্যাঁ Ac2+। হিলিয়াম নিউক্লিয়াস দেখতে কেমন হবে গতকাল ফিগার আঁকায় বোঝানো হয়েছিল। হিলিয়াম নিউক্লিয়াসের খাতা কলমে লিখতে যায় কেমন হবে সেটাও দেখানো হয়েছিল গত ক্লাস। মিস করছিলাম স্যার ক্লাসটা। আচ্ছা ওকে।
ক্লাস মিস করলে ক্লাসে তো ভিডিও লেকচার গুলো দিয়ে দেওয়া হয়, ওগুলো দেখে নেবেন। আচ্ছা যাই হোক, আলফা পার্টিকেল কে বলা হয় হিলিয়াম নিউক্লিয়াস কে আলফা পার্টিকেল বলা হয়। এবং হিলিয়াম নিউক্লিয়াস বেসিক্যালি এখানে He2 4, তার মানে হিলিয়াম নিউক্লিয়াস যদি বলি তাহলে হিলিয়ামের কয়টা প্রোটন? 2টা। আর হিলিয়ামের নিউট্রন কয়টা? 2টা। অর্থাৎ হিলিয়ামের ভর 4 আর এখানে প্রোটন সংখ্যা 2। বা এটাকে বেসিক্যালি হিলিয়াম বলা হয়। হিলিয়াম নিউক্লিয়াস বলতে হলে এখন 2+ লেখা হবে। এখানে আমরা আয়নের বিষয়গুলো জাস্ট কনসিডারে আনি নাই, জাস্ট প্রোটন আর ভর সংখ্যাটাকে দেখানো হয়েছে ইকুয়েশনে। এই জন্য জাস্ট ইউরেনিয়াম থেকে যদি একটা আলফা পার্টিকেল নির্গত হয় তাহলে কেমন হবে বিষয়টা? জাস্ট ইউরেনিয়াম থেকে আলফা পার্টিকেল যখন নির্গত হবে, অর্থাৎ আলফা পার্টিকেল ইজ নাথিং বাট হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যেহেতু 2, তাহলে ইউরেনিয়াম থেকে 2টা প্রোটন কমে যাবে। ইউরেনিয়াম থেকে 2টা প্রোটন কমে যাওয়া মানে সেটা থোরিয়াম হয়ে যাবে, কারণ প্রোটন সংখ্যার উপরেই নির্ভর করে মৌলটার নাম কি হবে। তাহলে প্রোটন সংখ্যা যদি 2 কমে যায় তাহলে থোরিয়ামের প্রোটন সংখ্যা হলো 90, তো ইউরেনিয়ামটা থোরিয়াম হয়ে যাবে এবং অ্যাটমিক যে মাস 238 এটার পরিবর্তে 234 হয়ে যাবে। কথা বোঝা গেছে? মানে লেফট সাইড রাইট সাইডের ইকুয়েশনের ব্যালেন্স যেন ঠিক থাকে। আচ্ছা এইটাকে যদি আমি ফিগারে দেখাতে চাই, আচ্ছা এই ইকুয়েশনটা দিকে সবাই দেখেন, তাহলে কি হলো? একটা ইউরেনিয়াম থেকে এই একটা হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা পার্টিকেল যদি বের হয়ে যায়, সাপোজ এখানে He2 4 না লিখে এটা আমি আলফা লিখতে পারি। কি লিখতে পারি? আলফা। তাহলে এরকম একটা আলফা পার্টিকেল বের হয়ে গেলে কি হবে? পারমাণবিক সংখ্যা 2 একক কমবে, পারমাণবিক ভর সংখ্যা 4 একক কমবে। এই ইকুয়েশন দেখে আমরা সবাই বুঝতেছেন। জাস্ট এটা আমি একটু ফিগারের সাহায্যে যদি আপনাদের দেখাই। আচ্ছা এই ইকুয়েশনটা সবাই বুঝতে পারছেন যে এখানে জাস্ট একটা ইউরেনিয়াম থেকে আলফা পার্টিকেল যদি বের হয়ে যায় তাহলে ফাইনাল ইকুয়েশনটা কেমন হবে? আচ্ছা আমি বিটা এবং গামা এটারও আলোচনা করি, তারপরে ফাইনালি আমি ফিগারে যদি দরকার হয় তখন ফিগারে দেখাবো। আচ্ছা এবার বিটা ডিকে বা বিটা পার্টিকেল কাকে বলা হয়? বেসিক্যালি ইলেকট্রন যদি নিউক্লিয়াস থেকে বা ভেরি ফাস্ট মুভিং ইলেকট্রনকে আমরা বিটা পার্টিকেল বলবো। একটা বিষয় হলো ইলেকট্রন পরমাণুর কক্ষপথে ঘোরে, তাই না? এটা সবাই জানেন। জি স্যার। ইলেকট্রন পরমাণু কোথায় থাকে? কক্ষপথে। কক্ষপথে। আচ্ছা আমরা যখন রেডিও অ্যাক্টিভিটি আলোচনা করছি তখন কিন্তু প্রথমে একটা কথা বলে নিয়েছি, এই যে পার্টিকেল গুলো কোথা থেকে বের হয়? এই যে আলফা পার্টিকেল কোথা থেকে বের হলো একটা অ্যাটমের? ভুলে গেছেন সব? এই যে আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল কোথা থেকে বের হবে একটা অ্যাটমের? কক্ষপথ থেকে বের হবে, নিউক্লিয়াস থেকে বের হবে, নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস স্যার, নিউক্লিয়াস। অবভিয়াসলি নিউক্লিয়াস থেকে বের হবে। কথা বোঝা গেছে? আচ্ছা আমার কথা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? স্যার হ্যাঁ বলেন। তো স্যার ক্লিয়ার স্যার আপনার কথা। আচ্ছা ওকে, তো আমার প্রশ্ন ছিল এই যে আলফা পার্টিকেল
বিটা পার্টিকেল বা গামা পার্টিকেল এগুলো কোথা থেকে বের হয় একটা অ্যাটমের? নিউক্লিয়াস থেকে স্যার। নিউক্লিয়াস থেকে, হ্যাঁ। তাহলে বললাম বিটা পার্টিকেল মানে হলো ইলেকট্রন, তাই না? বিটা পার্টিকেল ইজ নাথিং। নেগেটিভলি চার্জ স্যার বিটা পার্টিকেলস। বিটা পার্টিকেল আপনি নেগেটিভলি চার্জ জানেন, ঠিক আছে, কিন্তু বিটা পার্টিকেল ইজ নাথিং বাট ফাস্ট মুভিং ইলেকট্রন। আচ্ছা স্যার। ইলেকট্রনের যা বৈশিষ্ট্য বিটা পার্টিকেল বৈশিষ্ট্য সেম, বা আসলে ফাস্ট মুভিং ইলেকট্রনকেই বিটা পার্টিকেল বলতেছি, কিন্তু এই ইলেকট্রনটা কক্ষপথের ইলেকট্রন না। কারণ কি আমরা আগেই বলছি যে এই যে বিটা পার্টিকেল কোথা থেকে বের হবে? আলফা পার্টিকেল কোথা থেকে বের হলো? নিউক্লিয়াস থেকে বের হলো। আচ্ছা, আলফা পার্টিকেল যে নিউক্লিয়াস থেকে বের হলো এটা যেহেতু ফিগারে দেখাই নাই, বুঝতে পারেননি মনে হয় অনেকে। আচ্ছা, আমি ফিগারের সাহায্য নেই। সাপোজ আমি ইউরেনিয়াম আঁকাইতেছি, এটা হলো ইউরেনিয়াম। ইউরেনিয়ামের যে নিউক্লিয়াস, এখানে আমরা দেখলাম ইউরেনিয়াম 238। ইউরেনিয়ামের সংকেত থেকে কি দেখলাম? ইউরেনিয়াম ভর হলো 238 আর প্রোটন হলো 92। অর্থাৎ প্রোটন আর নিউট্রন মিলায়ে এই ইউরেনিয়ামের নিউক্লিয়াসে প্রায় 238টা প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা কত হবে? যেহেতু ভর 238, ইউরেনিয়ামের ভর কত লিখছি এখানে? 238 মানে এখানে 92 অ্যাটম। 238 এটা হলো ভর আর 92 হলো অ্যাটম, তাহলে প্রায় 146 নিউট্রন। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে 146 নিউট্রন আর 92 প্রোটন, টোটাল 238 এটার ভিতরে আছে, নিউক্লিয়াসের ভিতরে, তাই না? আমি যদি ইউরেনিয়াম 238 বুঝাই তাহলে এর নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকবে? প্রোটন থাকবে 92 আর 146 এটা ধরো নিউট্রন। আচ্ছা, তাহলে এই ফিগারটা দ্বারা আমি কি বুঝাইলাম? ইউরেনিয়াম বুঝাইলাম, ওকে। এবং এখানে স্যার ওইটা আরেকবার একটু বলবেন স্যার। আচ্ছা, এই যে ফিগারটা আমি দেখাইতেছি কিসের ফিগার? ইউরেনিয়াম। ইউরেনিয়াম। এবং এই ইউরেনিয়ামের ভর কত দেখছি? ভর কত দেখালাম একটু আগে? ইউরেনিয়ামের ভর 38। আচ্ছা, আচ্ছা, এটা আমি দেখাইতেছি ইউরেনিয়াম 238, মানে ইউরেনিয়ামের ভর হলো 92। আমরা একটু আগে যে ইকুয়েশন দেখলাম এটা হচ্ছে ইউরেনিয়াম ভেঙে যদি আলফা পার্টিকেল বের হয় তাহলে ইকুয়েশনটা কিরকম হবে, এটা জাস্ট আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখলাম। এবার জাস্ট ফিগারের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা হলো ইউরেনিয়াম প্রোটন সংখ্যা হলো 92 আর ইউরেনিয়াম ভর হলো 238। এখন এই যে দুইটা 38, এটা কিসের নাম্বার? প্রোটন আর নিউট্রন। তাহলে নিউট্রন হলো 146 আর প্রোটন হলো 92। এই টোটালটা করলে আমরা ভর পাবো। তার মানে এইটার ভিতরে 146টা নিউট্রন এবং 92 প্রোটন এই যে নিউক্লিয়াসের ভিতরে আছে ইউরেনিয়াম, তাই তো? এখন এখান থেকে এই ইউরেনিয়ামের নিউক্লিয়াসটা যদি ভেঙে যায়, এই নিউক্লিয়াসটা ভেঙে গেল, ভেঙে গিয়ে সাপোজ
একটা পদার্থ তৈরি হলো, মানে একটা অ্যাটম তৈরি হলো যেটা হলো থোরিয়াম। এটার সাথে আচ্ছা, এখন এইটা এই নিউক্লিয়াসটা থেকে যদি আলফা পার্টিকেল বের হয় তার মানে কি? এই নিউক্লিয়াস থেকে যদি আলফা পার্টিকেল বের হয় তাহলে এখন যেই আমরা নিউক্লিয়াসটা পাবো, নতুন যে নিউক্লিয়াসটা, এটার ভিতর থেকে আলফা পার্টিকেল বের হয়ে যাওয়া মানে কি? আলফা পার্টিকেলের ভর আমরা জানি, আলফা পার্টিকেলের ভর আমরা জানি যে 2 হলো তার প্রোটন সংখ্যা, আর আলফা পার্টিকেলের পারমাণবিক ভর হলো 4। অর্থাৎ আমরা যে ইউরেনিয়াম থেকে যদি আলফা পার্টিকেল বের হয় তাহলে এখানে দুইটা প্রোটন চলে যায়, দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন মিলাই কি তৈরি হয়? গত ক্লাসে আমি আলফা পার্টিকেলের সংজ্ঞা পড়াইছিলাম, তাই না? আলফা পার্টিকেল দেখতে কেমন এরকম। সাপোজ এটা যদি আলফা পার্টিকেল ধরি, এই আলফা পার্টিকেল কি হবে? আলফা পার্টিকেল মানে এখানে যদি দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, আলফা পার্টিকেল কি থাকে? দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে। দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন যদি থাকে, সাপোজ এইটা তখন বের হয়ে গেল, এইটাকে আমি বলতেছি আলফা পার্টিকেল। দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের সমন্বয়ে আলফা আলফা পার্টিকেল গঠিত হল। আলফা পার্টিকেলটা যদি বের হয়ে যায়, আলফা পার্টিকেল আমরা ধরলাম এইটা, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন যদি নিউক্লিয়াস থেকে বের হয়ে যায় তাহলে নিউক্লিয়াসের ভর কত হবে? ভর তাহলে 4 একক কমবে, পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। অর্থাৎ এখানে যে নতুন যে প্রোটন আর নিউট্রন সংখ্যা কত হবে? এখানে নিউট্রন সংখ্যা হবে 144, আর প্রোটন সংখ্যা কত হবে? সংখ্যা হবে 90। আর এটা আমরা টোটালটা যোগ করলে কত হবে? 234। এটা যেহেতু প্রোটন 90, এটার নাম তখন হয়ে যাবে ইউরেনিয়াম না, এটার নাম তখন কি হয়ে যাবে? থোরিয়াম। অর্থাৎ এই নতুন যে মৌলটা তৈরি হলো এটার নাম হয়ে যাবে থোরিয়াম। বুঝছেন? একটা ইউরেনিয়াম, আমি ইউরেনিয়ামের ফিগার দেখানোর চেষ্টা করি, ইউরেনিয়ামের ফিগার দেখানোর চেষ্টা করে আমার বললাম যে ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে আলফা পার্টিকেলটা বের হয়। আমরা জানি আলফা পার্টিকেলের পারমাণবিক ভর হলো 4, আর আলফা পার্টিকেলের অ্যাটমিক নাম্বার হলো 2। তাহলে এখানে পারমাণবিক ভরটা 4 একক কমবে, আর পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। এটা জাস্ট আলফা ডিকে দেখালাম। আচ্ছা, এবার বিটা ডিকে, বিটা পার্টিকেল কি বললাম? বিটা পার্টিকেল ইজ নাথিং বাট ভেরি ফাস্ট মুভিং ইলেকট্রন, অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রনকে আমরা বিটা পার্টিকেল বলবো। কিন্তু এই ইলেকট্রনটা একটা অ্যাটমের কক্ষপথ থেকে বের হইতেছে না, এই ইলেকট্রন থেকে বের হইতেছে। এই বিটা পার্টিকেলটা কোথা থেকে বের হইতেছে? বিটা পার্টিকেলটা নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস থেকে। এই যে আলফা পার্টিকেলটা বের হলো, আলফা পার্টিকেলটা কিন্তু এই নিউক্লিয়াসটা ভেঙে কিন্তু আলফা পার্টিকেলটা বের হয়েছে। এই নিউক্লিয়াসটা ভেঙে নতুন একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, যে নিউক্লিয়াসে নিউট্রন 144, প্রোটন 90। আগে যে ইউরেনিয়ামের নিউক্লিয়াস ছিল, ইউরেনিয়ামের নিউক্লিয়াসে ছিল 146 নিউট্রন, 92 প্রোটন। জাস্ট এই নিউক্লিয়াসটা ভেঙে এই নতুন একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, আর আলফা পার্টিকেল বের হয়েছে এই নিউক্লিয়াস থেকে। এখন আমি বললাম এই বিটা পার্টিকেল
ইজ নাথিং বাট ইলেকট্রন। এই ইলেকট্রনটা কোথা থেকে বের হলো? নিউক্লিয়াস থেকে। এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, আপনারা কি এতদিন অ্যাটমিক স্ট্রাকচার পড়ছেন? ইলেকট্রন কি নিউক্লিয়াসের ভিতর থাকতে পারে? স্যার কি স্যার একবার বলবেন? ইলেকট্রন হুম নিউক্লিয়াসে থাকে এরকম কোনো কথা এর আগে শুনছেন? স্যার হ্যাঁ, ইলেকট্রন তো আপনার যে ওই ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে হ্রাস হইতে 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 আপনার ওইটা মানে কক্ষপথ থেকে একবার কেন্দ্রে এসে পড়ে এমন একটা মানে বোরের না কার মডেলে আমি পড়ছিলাম স্যার। আচ্ছা, ওগুলো ভুল কনসেপ্ট। কেউ এসে কক্ষপথ থেকে ছুটে এসে নিউক্লিয়াসে পড়বো না। আমি বলতেছি নিউক্লিয়াসে কে কে থাকে? একটা অ্যাটমের নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। কিন্তু দেখেন এই যে বিটা পার্টিকেল আমরা বলতেছি ইলেকট্রন, তাই না? জি স্যার। পার্টিকেল তো নিউক্লিয়াস থেকে বের হচ্ছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনার ধারণা তো ঠিক আছে। একটা অ্যাটমের নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, এটা সবাই জানে কি জানি না? সবাই রেসপন্স করেন। হ্যাঁ স্যার। প্রোটনের মানে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য স্যার। হ্যাঁ, আর ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন কক্ষপথে। হ্যাঁ, কক্ষপথে থাকে। এখন আমি বলতেছি যদি ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বের হয়, সেই ইলেকট্রনটাকে আমরা বিটা পার্টিকেল বলবো। ও আচ্ছা, ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বের হবে? হ্যাঁ, এটাই আশ্চর্যজনক লাগতেছে না? এটাই তো আশ্চর্যজনক লাগছে। কি হ্যাঁ। কেমনে সম্ভব স্যার? স্যার তাহলে কি এই যে কেন প্রোটন সংখ্যাটা বের হবে স্যার ইলেকট্রন হিসেবে? পজিট্রন আছে তো, ধনাত্মক ধনাত্মক ইলেকট্রনও তো আছে। হ্যাঁ, ধনাত্মক ইলেকট্রন আছে। যেটা অস্থায়ী কণা বলি আমরা। আচ্ছা, এটা আপনাদের প্রশ্ন যে ইলেকট্রন বা পজিট্রন নিউক্লিয়াস থেকে কিভাবে বের হয়? ইলেকট্রন বা প্রোটন যদি নিউক্লিয়াস থেকে বের হয়, সেই ইলেকট্রনকে আমরা বলবো বিটা পার্টিকেল বা বিটা নেগেটিভ পার্টিকেল বলা হয়। বা বেসিক্যালি ইলেকট্রনকে আমরা বিটা পার্টিকেল বলি, পজিট্রনকেও বিটা পার্টিকেল বলা হয়। বিটা পার্টিকেলের ক্লাসিফিকেশন যদি দেওয়া হয়, তারপর পজিটিভ বিটা পার্টিকেল, নেগেটিভ বিটা পার্টিকেল। তা আপাতত আমরা শুধু জাস্ট বিটা পার্টিকেল বলতে ইলেকট্রনকে বুঝি। এখন একটা নিউক্লিয়াস থেকে কিভাবে ইলেকট্রন বের হয়? যদিও ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না, কিন্তু নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হওয়া সম্ভব। বিক্রিয়ার মাধ্যমে স্যার যে ফিউশন, তারপরে এইটা আচ্ছা, কিভাবে বের হয় ফিউশন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, সামনের ক্লাসে আমি জিজ্ঞাসা করব। আচ্ছা, আমি তাহলে বলি বিটা পার্টিকেল ইজ নাথিং বাট ফাস্ট মুভিং ইলেকট্রন। ইলেকট্রনের যত বৈশিষ্ট্য, বিটা পার্টিকেলের বৈশিষ্ট্য সেম। দেখেন, ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল, বিটা পার্টিকেল নেগেটিভলি চার্জ পার্টিকেল। আচ্ছা, সম্ভবত পাপ্পন ঘোষ বলছে যে পজিট্রনের কথা, তাই না? ইয়েস স্যার। আচ্ছা পাপ্পন, আমরা আপাতত বিটা পার্টিকেল বলতে আমরা কি বুঝবো? এখন আপাতত বুঝি ইলেকট্রনকে। ওকে, পজিট্রন ও বিটা পার্টিকেল জাস্ট আলাদা ক্লাসিফিকেশন। এখানে আমরা যখন বৈশিষ্ট্য লিখবো, তখন বৈশিষ্ট্য লেখা মানে হলো বিটা পার্টিকেলের বৈশিষ্ট্য লেখা। ওকে স্যার। আচ্ছা, তাহলে ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাহলে বিটা পার্টিকেল আমরা বলতে পারি নেগেটিভলি চার্জ। ইলেকট্রনের ভ্যালু যা, চার্জের ভ্যালু মাইনাস ই, তো জাস্ট বিটা পার্টিকেল হলো চার্জের ভ্যালু মাইনাস ই। একটা ইলেকট্রনের যা ভর, একটা বিটা পার্টিকেল হলো ভরও ঠিক সেম। এখন গত ক্লাসে পড়ছিলাম যে আলফা পার্টিকেলে ভর বেশি না বিটা পার্টিকেলে ভর বেশি? আচ্ছা, গত ক্লাসে আমি কিন্তু আলফা পার্টিকেল একে দেখাইছিলাম, অর্থাৎ আলফা পার্টিকেলের ভিতরে দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, তাই না? আলফা পার্টিকেলের ভিতরে কি থাকে? রেসপন্স প্লিজ। আলফা পার্টিকেলের ভিতরে দুইটা প্রোটন, দুইটা নিউট্রন, হ্যাঁ। দুইটা ইলেকট্রন থাকে না স্যার, +2 দেওয়া থাকে, তো এটা কিসের জন্য? আচ্ছা, ওটা আপনি গত ক্লাসটা দেখেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। গত ক্লাসে ওই জিনিসটাই বোঝানো হয়েছে যে +2টা কি। হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা পার্টিকেল। হিলিয়াম
ওকে স্যার, তাহলে আগে গতকালের ক্লাসটা ভিডিওটা দেখে নিই। আচ্ছা, হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে কি বললাম, হিলিয়ামের হলো 2টা প্রোটন 2টা নিউট্রন থাকে। তাহলে 2টা প্রোটন 2টা নিউট্রন, এদের যা ভর হবে শুধু একটা ইলেকট্রনের সেই ভর হবে। অর্থাৎ বিটা পার্টিকেলটা আলফা পার্টিকেলের থেকে হালকা, তাই না? এই যে দেখেন আলফা পার্টিকেলের ভর হলো এটা। কিভাবে ভর বের করছিলাম? আলফা পার্টিকেলের থেকে বিটা পার্টিকেলের ভর কম, তাই না? এখন যার ভর কম হয় তার পেনিট্রেটিং পাওয়ার বেশি হয়, তার ভেদন ক্ষমতা বেশি হয়। ওকে, স্যার এটা কি পাওয়ার স্যার? মানে পেনিট্রেটিং পাওয়ার মানে ভেদন বেদন ক্ষমতা। ক্ষমতা। আচ্ছা স্যার, আবেদন ক্ষমতা। আচ্ছা এখন আলফা পার্টিকেলের ভেদন ক্ষমতা বেশি হবে না বিটা পার্টিকেলের? গত ক্লাসে তো বিটা পার্টিকেল আলফা পার্টিকেল স্যার ভর ক্লাসে আপনি জিজ্ঞাসা করছিলেন মিস্টার জয়, জি স্যার। গত ক্লাসে বলছিলাম যে বিটা পার্টিকেলের ভর বেশি হবে, আপনি বলছেন কেন বেশি হবে? ভর কম হবে, পেনিট্রেটিং পাওয়ারটা বেশি হবে, কেন বেশি হবে জিজ্ঞাসা করছিলাম, আমি উত্তর দিয়েছিলাম, মনে আছে? বলেন তো, আলফা পার্টিকেলের থেকে বিটা পার্টিকেলের ভেদন ক্ষমতা 100 গুণ বেশি, কেন বেশি? স্যার জিনিসটা আমি একটু ভুলে গেছি স্যার, একটু বলবেন? আচ্ছা, অন্য কারোর মনে আছে? এখানে দেখেন আলফা পার্টিকেল, এটা ভর কম ওই কারণে। হ্যাঁ বিটা পার্টিকেলের ভর কম, সেই জন্য। আলফা পার্টিকেলের ভর বেশি, এজন্য ভেদন ক্ষমতা কম। একটা স্বাস্থ্যবান মানুষ আর একটা স্বাস্থ্য কম, যে মানুষের স্বাস্থ্য বেশি সে বেশি সহজে মুভমেন্ট করতে পারবে না। ভিড়ের ভিতরে একটা মানুষ অনেক বেশি মোটা, সে কি ওই ভিড়ের ভিতরে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে? কিন্তু একটা পাতলা মানুষ যদি হয়, সে ওই এক ভিড়ের ভিতরেও এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যাইতে পারবে। অর্থাৎ যেটা হালকা হয় সেটার ভেদন ক্ষমতা বেশি হয়। এবং বিটা পার্টিকেলের যেহেতু ভর কম, কারণ বিটা পার্টিকেল কি বললাম, শুধু ইলেকট্রনের যে ভর, আর একটা আলফা পার্টিকেল 4টা কণার সমন্বয়ে গঠিত, 2টা প্রোটন 2টা নিউট্রন মিলে একটা আলফা পার্টিকেল। তাহলে দেখেন আলফা পার্টিকেলের ভর এখানে কত বেশি, এই জন্য বিটা পার্টিকেলের ভেদন ক্ষমতা বেশি, কারণ বিটা পার্টিকেলের ভর কম। আবার দেখেন গামা পার্টিকেল মাসলেস অর্থাৎ ভরহীন, এই জন্য গামা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ার বিটা পার্টিকেলের থেকেও 10 থেকে 100 টাইম, 10 থেকে 100 গুণ বেশি। আচ্ছা, আমি বেসিক্যালি বিটা পার্টিকেলের প্রপার্টিজ নিয়ে আলোচনা করতেছি, এবং আগেই বলে নিয়েছি বিটা পার্টিকেল ইজ নাথিং বাট ফাস্ট মুভিং ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনের যে বৈশিষ্ট্যগুলো, এটাই আমরা বিটা পার্টিকেলের বৈশিষ্ট্য হিসেবে বলবো। আচ্ছা, একটা বিটা পার্টিকেল যদি একটা নিউক্লিয়াস থেকে বা ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে বের হয়, দেন ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে এরকম, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1 একক বেড়ে যাবে, আর পারমাণবিক ভরটা সেম থাকবে। আচ্ছা, একটা বিষয় হলো এই ইকুয়েশনগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। অর্থাৎ এখানে আমি ইউরেনিয়াম দিলাম, এখানে গ্যাপ, দেন এখানে একটা বিটা পার্টিকেল বা নেগেটিভ বিটা পার্টিকেল অথবা ইলেকট্রন এরকম নির্গত হলো, দেন এই ফিলিং দ্য গ্যাপসে কি হবে, এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, একটা ইউরেনিয়াম থেকে তাহলে কি হলো, একটা ইউরেনিয়াম থেকে যদি একটা বিটা পার্টিকেল নির্গত হয়, দেন এখানে শুধু আমরা দেখতেছি যে লেফট সাইড রাইট সাইড ব্যালেন্স করার জন্য এখানে যেহেতু -1 লিখছিলাম, এখানে তাই 91 লিখলাম। আসল তাৎপর্যগত বিষয়টা কি, যে এখানে প্রোটন সংখ্যা কিন্তু 1 একক বেড়ে গেল। তাহলে এই যে ইলেকট্রনটা
কোথা থেকে বের হলো আরো একবার বলতেছি, এই ইলেকট্রনটা কিন্তু এই ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা বের হলো। এখন ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে যখন ইলেকট্রনটা বের হয়েছে তার মানে চার্জ 1 একক কমে গেছে। চার্জ 1 একক কমে গেলে কি হবে? তাহলে আমার ব্যালেন্স করার জন্য ইউরেনিয়ামের প্রোটন সংখ্যাটা বেড়ে গেল। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করছেন যে ইলেকট্রন বের হয়ে গেল, একটা প্রোটন বেড়ে গেল এই নিউক্লিয়াসের ভিতরে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, যাচ্ছে তো। আচ্ছা, ওকে। এইটা বেসিক্যালি একটা ইউরেনিয়াম, তাই না? ইউরেনিয়ামের নিউক্লিয়াসে কয়টা নিউট্রন থাকে? 146, প্রোটন 92। স্ক্রিন আরেকজন আবার স্ক্রিনে লিখতেছে কিভাবে? আচ্ছা, ইউরেনিয়াম থেকে যদি ইলেকট্রন বের হয়, কিভাবে ইলেকট্রন বের হওয়াটা সম্ভব এটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি দিলাম। ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে কিভাবে ইলেকট্রন বের হয়। আচ্ছা, এখন একটা নিউক্লিয়াস থেকে যদি গামা পার্টিকেল বের হয় তাহলে কি পরিবর্তন হবে? তো গামা পার্টিকেল হলো চার্জলেস এবং চার্জ নিউট্রাল স্যার, গামা চার্জও নাই, ভরও নাই। এবং গামা পার্টিকেলের বৈশিষ্ট্য তাহলে কি বলবো? গামা পার্টিকেল ইজ দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। গামা পার্টিকেল হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং গামা পার্টিকেল হলো চার্জলেস। স্যার গামার সবচেয়ে বেশি পেনিট্রেশন পাওয়ার না স্যার সবার মধ্যে? হ্যাঁ, কারণ আমার ভর নাই, ভর নেই কোনো স্যার, তার পেনিট্রেটিং পাওয়ারটাও বেশি হবে। এজন্য স্যার খুবই হার্মফুল স্যার বডির জন্য, আমাদের ক্যান্সার হয়ে যাবে স্যার গেলে। আচ্ছা, একটা বিষয় হলো আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল, এই তিনটা পার্টিকেলই আমরা কি বলবো? রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, তাই না? এবং এই তিনটা পার্টিকেলই কোথা থেকে বের হয়? নিউক্লিয়াস থেকে বের হয়। নিউক্লিয়াস থেকে বের হয় মানে নিউক্লিয়াস ভেঙে এই পার্টিকেলগুলো বের হয়। গামা পার্টিকেলের ক্ষেত্রে নিউক্লিয়াস ভাঙার দরকার নাই, জাস্ট যেহেতু এটার এখানে জাস্ট ইকুয়েশনারি একটু প্রবলেম আছে এখানে লিখতে, জাস্ট আমি কারেকশন করে নতুন পিডিএফ দিব আপনাদের। আচ্ছা, তাহলে আমার যে প্রশ্নটা ছিল যে বিটা পার্টিকেল নেগেটিভলি চার্জড এবং এটা হচ্ছে জাস্ট ইলেকট্রন, ফাস্ট মুভিং ইলেকট্রন, এবং আমার প্রশ্নটা হলো এটাও কিন্তু নিউক্লিয়াস থেকে বের হয়। কিভাবে সম্ভব যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হয়, যদিও ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতর থাকে না? স্যার এই বিটা পার্টিকেলই এক্স রে নাকি? না, এক্স রে আলাদা বিষয়। আচ্ছা, যাই হোক, এটা জাস্ট আপনি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে এই বিটা পার্টিকেলটা কিভাবে তৈরি হয় নিউক্লিয়াস থেকে, বা নিউক্লিয়াস থেকে কিভাবে ইলেকট্রন তৈরি হয়। আচ্ছা, এবার আমরা রেডিও অ্যাক্টিভ ডিকে ল, এই যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল ডিকে হয় বা ক্ষয় হয়, এটা একটা সূত্র মেনে চলে। এই সূত্রটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ ডিকে ল। তাহলে কি বললাম? রেডিও অ্যাক্টিভিটি হলো এক ধরনের ঘটনা বা ফেনোমিনন, যেই ঘটনায় একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল ইমিশন হয়। এখন একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স যখন এই পার্টিকেল নির্গত হয় তখন রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা ক্ষয় হয় না, অর্থাৎ নিউক্লিয়াস ভেঙে যায়, তাই না? এই যে নিউক্লিয়াস ভেঙে যাইতেছে বা অ্যাটম যে ক্ষয় হয়, এটা জাস্ট একটা সূত্র মেনে চলে। এই সূত্রটাকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভ ডিকে ল। তো রেডিও অ্যাক্টিভ ডিকে ল বা স্যার আরেকবার একটু রিপিট দেন স্যার, আচ্ছা, রিপিট একটু কম করা হবে আর কি, কারণ যেহেতু ক্লাসগুলো রেকর্ড হইতেছে
আপনি যদি কোনো কিছু মিসিং করেন তাহলে পরে ভিডিওটা দেখে নিতে হবে কষ্ট করে। আর আমি যেগুলো টপিকস পড়াইতে আবার মাঝখানে আবার রিপিট করি, কিন্তু সেক্ষেত্রে আশা করি মানে সবসময় রিপিট করার দরকার হবে না। আচ্ছা, রেডিও অ্যাক্টিভ মানে কি? তেজস্ক্রিয়। ডিকে মানে ডিকের বাংলা কি? স্যার ডিকে কারো নাম না? ক্ষয়, ক্ষয় বা অবক্ষয়। হ্যাঁ, ডিকে মানে ক্ষয়। আর ল মানে সূত্র। নীতি। তাহলে রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় ক্ষয় নীতি মানে তেজস্ক্রিয় মৌল যে ক্ষয় বা ডিকে হয়, এটা একটা সূত্র মেনে ক্ষয় হয়, বা এটা একটা সূত্রের মাধ্যমে এক্সপ্রেস করা যায়। আচ্ছা, এখন এর স্টেটমেন্টটা পড়েন সবাই, বা এই রেডিওঅ্যাক্টিভ ডিকে লটা কি বলতেছে জাস্ট এখানে স্টেটমেন্টে বলা হয়েছে। এখান থেকে কেউ বলতে পারবেন যে এটা এই সূত্র দ্বারা কি বোঝানো হচ্ছে? শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার সময়ের সাপেক্ষে যতগুলো অ্যাটম স্যার মানে ডিকে হয়ে যাচ্ছে, ওটা হলো টোটাল নাম্বার অফ অ্যাটমস এর প্রপোর্শন। আচ্ছা, দা রেট অফ ডিসইন্টিগ্রেশন মানে ডিসইন্টিগ্রেশন মানে ভাঙার ক্ষয়। পরিমাণ। আচ্ছা, ডিকে মানেও ক্ষয়, ডিসইন্টিগ্রেশন মানেও ক্ষয়। হ্যাঁ, রেট অফ ডিসইন্টিগ্রেশন মানে ক্ষয়ের হার of a radioactive substance is directly proportional to the number of atoms present at that instant. ওই সময়ে যত নাম্বার থাকবে মানে যত নাম্বার অফ অ্যাটম থাকবে ওই নাম্বারের সমানুপাতিক। অর্থাৎ একজন মানুষের কাছে যদি টাকা বেশি থাকে খরচটাও বেশি হবে। সাপোজ আপনার কাছে 20,000 টাকা আছে, আপনার কি খরচের হার আগের মতো থাকবে না? বা সাপোজ আপনার কাছে মাত্র 500 টাকা আছে একটা সময়ে, আর একটা সময় আছে 20,000 টাকা, কোন সময় আপনার বেশি টাকা খরচ হবে? অবশ্যই স্যার 20,000 টাকার সময়, কারণ ওই সময় মানুষ রেস্টুরেন্টে বেশি যাবে। হ্যাঁ, তো ঠিক তেমনি স্যার থরিয়ামের পর থেকে এলিমেন্ট আছে সবারই স্যার পকেটে অনেক টাকা, অনেক বছর ডিকে হয় স্যার। আচ্ছা, ঠিক তেমনি রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের যে ডিকের হার এটাও নির্ভর করবে ওই সময় ওই সাবস্টেন্সে কতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝতে না পারেন একটু ফিগারের দিকে লক্ষ্য করেন। সাপোজ সাবস্টেন্স বা পদার্থ, একটা পদার্থ কি হয় অনেকগুলো অ্যাটমের সমন্বয়, তাই না? সাপোজ এগুলো ধরলাম একটা সাবস্টেন্সের ভিতরে অনেকগুলো অ্যাটম। কি ধরলাম, এটা একটা সাবস্টেন্স, এগুলো তার অ্যাটম। সাপোজ এখানে আছে 12টা অ্যাটম। এখন এই 12টা অ্যাটম থাকার সময় সাপোজ ক্ষয় হবে। এখন অ্যাটম গুলো যদি রেডিওঅ্যাক্টিভ অ্যাটম হয়, সাবস্টেন্স রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, তাহলে অ্যাটম গুলো কি হবে? রেডিওঅ্যাক্টিভ অ্যাটম। আর রেডিওঅ্যাক্টিভ অ্যাটম মানে কি, থেকে আলফা বিটা গামা এই কণাগুলো যখন ইমিট হবে তো নিউক্লিয়াস গুলো ভেঙে যাবে, অর্থাৎ এই অ্যাটম গুলো ভেঙে অন্য অ্যাটমে পরিণত হবে। সাপোজ এখন এই 12টা অ্যাটম যখন থাকবে তখন ক্ষয়ের হারটা ঠিক এই 12টা অ্যাটমের উপর নির্ভর করবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এখানে সাবস্টেন্সে নাম্বার অফ অ্যাটম সংখ্যা বেশি না। সাপোজ ইনিশিয়াল স্টেট, এখন ধরলাম যে এখানে 12টা অ্যাটম আছে। এখন এই 12টা অ্যাটম থেকেই তো ক্ষয় হবে, তাই না? আচ্ছা, এই সময়ে যে ক্ষয়, সাপোজ এই পার্টিকেলটা ডিসইন্টিগ্রেট হয়ে গেল, এই 4টা পার্টিকেল ডিসইন্টিগ্রেট হয়ে গেছে। আচ্ছা, এখনো তো ক্ষয় হবে, এখনকার হার আর আগে যেরকম ক্ষয়ের হার ছিল সেম হবে?
সেম হবে না, অর্থাৎ না যখন সাবস্টেন্সের ভিতরে নাম্বার অফ অ্যাটম বেশি তখন ক্ষয়ের হারটাও বেশি। তখন যখন একটা যত কমবে তত এটা ক্ষয়টা তত কমবে। জি স্যার সমানুপাতিক। হ্যাঁ, আর এইটা অর্ধেকটা হইতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি হাফ লাইফ। সাপোজ এখানে 6টা অ্যাটম ছিল, এখন কয়টা? 6টা। হঠাৎ অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে যে সময়টা লাগে বা অর্ধেক পরিমাণ ডিসইন্টিগ্রেট হইতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলবো হাফ লাইফ। আবার বলতেছি, একটা সাবস্টেন্স অনেকগুলো পরমাণুর সমন্বয়ে গঠিত, অ্যাটমের সমন্বয়ে গঠিত। এখন এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স মানেই ক্ষয় হবে, তাই না? অ্যাটম গুলো ক্ষয় হয়। তো এই যে অ্যাটম গুলো ক্ষয়ের হার বা রেট অফ ডিসইন্টিগ্রেশন of any radioactive substance is directly proportional to the number of atoms present at that instant। মানে ওই সময়ে যতগুলো নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট থাকবে ওই সাবস্টেন্সে ওইটা সমানুপাতিক। অর্থাৎ একটা সাবস্টেন্সে যদি নাম্বার অফ অ্যাটম বেশি থাকে উপস্থিত, তাহলে তার ক্ষয়ের হারটাও বেশি হবে। যেমন আপনাদের পকেটে যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে ক্ষয়টাও বেশি হবে বা খরচও বেশি হবে। এখন পকেট যদি ফাঁকা থাকে খরচ হবে কোথা থেকে? আচ্ছা যাই হোক, তাহলে অ্যাটম গুলো কমে যাবে তখন ক্ষয়ের হারটাও কমে যাবে। এবং একটা সাবস্টেন্সের অর্ধেক পরিমাণ অ্যাটম ক্ষয় হইতে যে সময়টা লাগে এটাই আমরা বলবো হাফ লাইফ। এখন এখানে রেডিওঅ্যাক্টিভ ডিকে ল, এটা জাস্ট ম্যাথমেটিক্যালি এখানে এক্সপ্লেন করা হয়েছে, এবং দেন এগুলো আপনারা সবাই বুঝতে পারবেন, এখানে বেশি এক্সপ্লেন করার কিছু নাই। তাহলে এটা জাস্ট আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি dn বাই dt, জাস্ট এখানে আমরা নেগেটিভ সাইনটা ব্যবহার করতে পারি, যেহেতু ডিসইন্টিগ্রেশন নেগেটিভ সাইন ব্যবহার করলে মাইনাস dn বাই dt সমানুপাতিক n। n কি ধরছি আমরা? ঠিক যে পরিমাণ অ্যাটমটা ওই সময় ইনস্ট্যান্ট থাকতেছে, বর্তমান থাকতেছে, সেইটার হার হইল ক্ষয়ের হার, সেটা সমানুপাতিক। এবং এই প্রপোর্শনাল এই চিহ্ন উঠানোর জন্য আমরা কনস্ট্যান্ট একটা ব্যবহার করলাম। দেন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যে যখন সময় 0 তখন নাম্বার অফ অ্যাটম n0, যখন সময় t তা নাম্বার অফ অ্যাটম n। এই ইকুয়েশন গুলো যদি সুন্দর করে বোঝানো হয়, এর লগের চিহ্নগুলো কিভাবে পরিবর্তন হয়েছে, তো বিষয়টা একটু সময় লাগবে, তারপর আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে। ফাইনাল ইকুয়েশনটা নিয়ে আলোচনা করি। এখানে n নট মানে বোঝানো হয়েছে ফিগারে কয়টা অ্যাটম? 12টা। 12টা। এখন আমি স্টপ ওয়াচ শুরু করলাম, স্টপ ওয়াচ যখন রান করলাম তখন প্রথমেই কত পাবো আমি? 0, তাই না? ইনিশিয়াল স্টেপ, অর্থাৎ টাইম সমান সমান যখন 0 নাম্বার অফ অ্যাটমকে তখন আমি লিখতেছি n সাফিক্স নট। তাহলে কথাটা বুঝতে পারছেন না? দেখেন, সাবস্টেন্স বা একটা পদার্থ কয়টা অ্যাটম এখানে? 12টা। কখন? যখন আমি টাইম শুরু করলাম, স্টপ ওয়াচ যখন স্টার্ট করলাম। এখন সাপোজ 10 মিনিট পরে, 10 মিনিট পর মানে টাইম সমান সমান ওকে, 10 মিনিট পরে নাম্বার অফ অ্যাটম যেটা হবে সেইটা আমি লিখতেছি সাপোজ 10 মিনিট পরে নাম্বার অফ অ্যাটম কয়টা হবে? সাপোজ আমি যদি এগুলো
আচ্ছা যখন টি ইকুয়াল 0 একেবারে ইনিশিয়াল মোমেন্ট নাম্বার অফ অ্যাটম ছিল কয়টা 12টা 10 মিনিট পরে এখন কয়টা নাম্বার অফ অ্যাটম এই সাবস্টেন্সের নাম্বার অফ অ্যাটম কয়টা 10টা 10টা তাহলে n ইকুয়াল 10 তাহলে n নট এই যে ইকুয়েশন এই ইকুয়েশনে n নট মানে বুঝতে পারছেন n নট মানে ঠিক এট দ্য ইনিশিয়াল মোমেন্ট যখন আপনি টাইম কাউন্ট শুরু করলেন ওই মুহূর্তে ওই সাবস্টেন্সে যতটা অ্যাটম সেই নাম্বার অফ অ্যাটমটা হলো n নট আর 10 মিনিট পরে এই টি বা টি সময় পরে নাম্বার অফ অ্যাটম যেটা সেটা হলো n বুঝা গেছে কথাটা এটা যদি হয় জাস্ট ইকুয়েশনটা এরকম ফর্ম করবে বা আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন এই ইকুয়েশনের সাহায্যে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে হবে এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে যে একটা ইনিশিয়াল মোমেন্টে সাপোজ 10 টু দি পাওয়ার 18 অ্যাটম ছিল এখন 20 মিনিটে নাম্বার অফ অ্যাটম হলো 10 টু দি পাওয়ার 10 তাহলে ডিকে কনস্ট্যান্টটা বের করতে পারবেন আচ্ছা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন প্রবলেম 1 কি বুঝালাম এই যে আমি ফিগারের মাধ্যমে বুঝালাম এটা একটা সাবস্টেন্স একটা পদার্থ যখন একেবারে ইনিশিয়াল মোমেন্ট টাইম সমান 0 তখন নাম্বার অফ অ্যাটমকে আমি বুঝাইছি n নট একেবারে শুরুর সময় কতটা নাম্বার অফ অ্যাটম তাহলে 12টা ছিল এখন 10 মিনিট পর t ইকুয়াল 10 মিনিট নাম্বার অফ অ্যাটম হইছে 10 তাহলে n এই ইকুয়েশন তাহলে n দ্বারা কি বোঝানো হলো t সময় পরে নাম্বার অফ অ্যাটম কত হবে n নট দ্বারা কি বোঝানো হয়েছে যে একেবারে ইনিশিয়াল মোমেন্টে নাম্বার অফ অ্যাটম কত ছিল এই সাবস্টেন্স আর এই ল্যামডা মানে ডিকে কনস্ট্যান্ট বোঝানো হয়েছে এই ইকুয়েশন আর এই হলো প্রবলেম আপনারা সলভ করার চেষ্টা করেন দেখি ডিকে কনস্ট্যান্টের মানটা কত হবে ক্যালকুলেটর আছে আপনাদের সবার কাছে আচ্ছা ক্যালকুলেটর যেহেতু নাই তাহলে আমি প্রশ্ন করি জয় নন্দী আমার কথা শোনা যাচ্ছে আমি বলছি আচ্ছা প্রথম এন্টার করছি আচ্ছা এক মিনিট আমার কথা শোনা যাচ্ছে জি স্যার আচ্ছা এই যে a radioactive material decreased 10 to the power 8 number of atoms from 10 to the power 8 10 to the power 10 আচ্ছা 10 to the power 10 এটা কিসের মান এটা হচ্ছে n নটের মান 10 to the power 8 আর 10 টু দি পাওয়ার 8 হচ্ছে অনলি n এর মান হ্যাঁ ওকে আচ্ছা আমি আরেকজনকে প্রশ্ন করি यस কুশল মিস্টার কুশল ঘোষ জি স্যার আচ্ছা এই ইকুয়েশনে এই টি এর মানটা কি হবে এই ম্যাথ টি এর 20 মিনিটস 20 মিনিটস আচ্ছা এখন n এর মান যদি হয় 10 টু দি পাওয়ার 8 n নট যদি হয় 10 টু দি পাওয়ার 10 এবং t এর মান যদি আমি 10 মিনিটস পাই দেন এই ল্যামডার মান বের করা যাবে জি স্যার আচ্ছা কিভাবে বের করবেন ক্যালকুলেটর লাগবে স্যার আচ্ছা ওকে আমি একটা বিষয় বলি তাহলে n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t এখানে মানগুলো লিখলাম আমি যদি মিনিটেও উত্তরটা বের করতে পারি বা সেকেন্ডেও বের করা যাবে আচ্ছা মানে এখন সেকেন্ড তাহলে প্রথমে n ভাগ n নট এটা আমরা লিখলাম আচ্ছা ই যদি এই পাশ থেকে এই পাশে আসে কি হয় মানটা বলেন তো লন হয়ে যায় লন আচ্ছা ই এক পাশ থেকে আরেক পাশে গেলে লন কিভাবে হয় এটা জানা আছে আপনাদের সবাই কি বলে স্যার মাইনাসটা জানি চলে গেল ই মাইনাস ল্যামডা টি মাইনাসটা চলে গেল কেন স্যার আচ্ছা ইনভার্স করছি লেফট সাইড ইনভার্স রাইট সাইড ইনভার্স আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আমার প্রশ্ন হলো ই টু দি পাওয়ার ল্যামডা টি আমরা জানি ইটা এই পাশে নিয়ে গেলে লন হয়ে যায় হ্যাঁ স্যার
কেন হয়, বা এটা উপরেরটা আবার নিচে নেমে চলে আসলো যে? উপরে স্যার এই যে হচ্ছে ই মানে তো লগ স্যার, লগ আর লন তো একই স্যার, এই পাশে চলে গেলে লন হয়ে যায়। তাই স্যার ই 1 আর বাই লগ এ কি? লন না? আচ্ছা ই মানে কি, লগ মানে কি, লন মানে কি? না স্যার ওয়ান বাই লগ আর লন একই স্যার। স্যার 1 বাই লন এমন কিছু কি? ই মানে আছে লন 10, যার লন বেস না, আছে আর কি 10। লগ হচ্ছে একই, লন বেসটা হচ্ছে এ ভিত্তিক, বেসটা হচ্ছে এ ভিত্তিক, আর লগের বেসটা হচ্ছে 10। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা আপনার আরেকজন লনটা পাপন, হচ্ছে এ ভিত্তিক। পাপন, ইয়েস স্যার। লগ আর লনের মধ্যে তফাৎ কি? স্যার ওই যেটা লগের বেস থাকে হচ্ছে স্যার ই, আর লনের বেস থাকে হচ্ছে 10। উল্টা হয়ে গেছে, উল্টা। মানে লনের বেস 10 লগের বেস ই স্যার। লনের বেস হলো ই, এ না, লন লগ, লনের লনের বেস হলো ই, অর্থাৎ ই বেস লগ কে লন বলে। আমরা যে ক্যালকুলেটর লন লেখা দেখি, এটা কি আসলে? ই বেস। লগ আচ্ছা আসতেছি আমি, সাপোজ লগ বিষয়টা কি, লগ মানে কি? স্যার এসব বুঝি না স্যার, এই কারণেই তো আমি সমস্যায় ভুগি। বিষয়টা আলোচনা করি, লং বলে। বিষয়টা আলোচনা করি, ক্লিয়ার হবে। সাপোজ এটা হলো লগ। আচ্ছা আরো বড় করে লিখি, আলোচনা করি, আর ভুলবেন না ইনশাআল্লাহ, আশা করা যায়। লগটা আসলে কি? লগ সাপোজ 2 বেস লগ যদি আমি বলি, 2 বেস লগ, টু কি দেখা যাচ্ছে? আচ্ছা 2 বেস লগ আমি লিখলাম স্যার মান কত হবে বলেন? এই জাস্ট এটা মনে রাখলে আপনার লগের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। 2 বেস লগ 8 বা লগ 8, এই লগের বেস হলো 2, লগ 8 মান কত হবে? ক্যালকুলেটর লাগবে না। তো 3 স্যার 3 হবে স্যার। হ্যাঁ 3 হবে। আচ্ছা তাহলে এই জাস্ট আমি যে এখন যেটা দেখালাম, এটা যদি বুঝতে পারেন তাহলে লগের কাজ কি সেটা বুঝতে পারবেন। যেমন লগ ইজ নাথিং বাট ওয়ান কাইন্ড অফ অপারেটর, মানে প্লাস মাইনাস মাল্টিপ্লাই বা ডিভিশন, এগুলো যেমন একটা অপারেটর, আর এগুলোর নিজস্ব কোনো মানে নাই। জাস্ট এটা দুইটা ইকুয়েশনের মাঝখানে যদি, মানে দুইটা সংখ্যার মাঝে মাঝে যদি আপনি প্লাস দেন, দেন সেটা ভ্যালুয়েবল। এমনি প্লাস তার কোনো ভ্যালুই নাই। কিন্তু যদি লিখি 3 + 2 দেন ইকুয়াল 5, তাই না? ঠিক তেমনি লগ লন এগুলো জাস্ট একদম অপারেটর। কাজ কি? কাজ হলো যে বেসটা থাকবে, এই বেসের উপর কত পাওয়ার করলে এটা হবে। তাহলে বেস হলো 2, 2 এর উপর যদি পাওয়ার 3 করি দেন 8 হবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা এবার লগ বেস যদি 10 হয়, টেন বেস লগ, এবং আমি লিখলাম 100, আচ্ছা 10 বেস লগ বা লগ 100 সমান সমান কত হবে? 10 হবে। হয় নাই? 10 না, ও স্যার 2 হবে স্যার, 2 2 2। আচ্ছা পাপন রাজু বুঝতে পারছেন? অর্থাৎ 10 এর উপর কত পাওয়ার করলে 100 হবে, তাই তো? জি স্যার। আচ্ছা প্রথম কাজ আমি, ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা প্রথম বিষয়টা বুঝালাম লগের কি কাজ। লগ হলো একজন অপারেটর, সে ইন্ডিকেট করে তার যে বেস আছে, এই বেসটা পার করলে ওই যে সংখ্যা আপনি যার লগ বের করবেন সেই মানটা বের হবে। ক্যালকুলেটর যদি না থাকে ছোটখাটো লগের ইকুয়েশন গুলো আপনারা এইভাবে বের করতে পারবেন। আচ্ছা
জাস্ট লগের বেসিক কনসেপ্টটা বুঝালাম। এখন এখানে লগ 2 বেজ হইতে পারে, 3 বেজ হইতে পারে, 4 বেজ হইতে পারে, 10 বেজ হইতে পারে, বা যে কোনো সংখ্যার বেজ হইতে পারে, তাই না? ঠিক তেমনি ইও বেজ হইতে পারে লগে, তাই না? ই বেজ লগ। এখন এই ই বেজ লগকে সংক্ষেপে বলা হয় লন। ই বেজ লগকে সংক্ষেপে কি বলা হয়? লন। মনে থাকবে? অর্থাৎ ক্যালকুলেটরে যে আমরা লিখি লন লেখা থাকে না, লন আসলে এটা ই বেজ লগ, এটাকে আমরা লন বলি সংক্ষেপে। কথা ক্লিয়ার? ই বেস লগকে লন বলে, আর 10 বেস লগ যেটা, সেটাই হলো অরিজিনালি যে আমাদের ক্যালকুলেটর লগ লেখা থাকে, এটা 10 বেস লগ। লগের বেস যে খালি 10 হবে আর ই হবে এরকম না, যে কোনো বেজের হইতে পারে। আমি জাস্ট ক্যালকুলেটরে বা আমরা সচরাচর যে লগ লিখি, লন লিখি, এটার মিনিংটা কি? সচরাচর যে আমরা যে লগ লিখি, এই লগটা হলো 10 বেস লগ। 10 বেস লগকে সংক্ষেপে লগ লেখে। কি বললাম? ই বেস লগকে লন বলে, আর 10 বেস লগকে লগ বলা হয়। আমরা ক্যালকুলেটরে বা সচরাচর আমরা লগ লিখি, এই লগ দ্বারা 10 বেস লগকে বোঝানো হয়, আর ই বেস লগকে লন বলে। এখন এই ইকুয়েশনে দেখেন, এই ইকুয়েশনে ই টু দি পাওয়ার ল্যামডা টি, আর এদিকে 1 ডিভাইডেড বাই 0.01, জাস্ট এটার মান হলো 100। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 100 হবে। আচ্ছা, এখন এই ইকুয়েশনের জাস্ট লেফট সাইডে যদি আমি লগ ই নেই, রাইট সাইডেও লগ ই নেই, নেওয়া যায় না? দুই পাশে লগ ই নেওয়া যায়? Yes, sir. তো দুই পাশে যদি লগ ই নেই, আচ্ছা এই ল্যামডা টিটা সামনে আনা যায় না? লগের সামনে কিন্তু যে জিনিসটা পাওয়ার, এটা কিন্তু সামনেও আনা যায়। আচ্ছা এটা যদি একেবারে আমি সামনে আনি, তাহলে কি থাকে? লগ ই বেস লগ আবার ই, লগ ই বেস লগ আর ই কেটে গেলে কি হয়? আর লগ ই কি হবে? আমরা লগের প্রাথমিক কনসেপ্টে ফিরে যাই। লগের প্রাথমিক কনসেপ্টটা কি ছিল? এখানে যদি 2 হয়, বেস 2, আবার এখানে যদি 2 লিখি আমি, তার মান কি হবে বলেন? স্যার 1 1 হবে স্যার। 1 হবে। কেন 1 হবে বুঝছেন? লগের জাস্ট ওই যে 2 এর উপর কত পার করলে 2 হবে। এখন ই বেস লগ মানে আমি বলতেছি ই বেস লগ মানে আমি বললাম জাস্ট, তাহলে ই বেস লগ এর মান কি হবে? 1 1, কারণ ই এর উপর 1 পাওয়ার করলে ই হবে, তাই না? আচ্ছা আমরা জাস্ট এটা জানতাম, বা কেন হয় জাস্ট লগের এই ডেফিনেশন, অর্থাৎ আমরা দুই পাশে যখন লগ ই, এই পাশে যখন লগ ই লিখছি, লগ ই মানে লন, তাই না? এটা মান বললাম 100, তাহলে লগ ই যদি নেই, তাহলে লন 100 লেখা যাবে রাইট সাইডে। লেফট সাইডে ল্যামডা টিটা সরাসরি কিভাবে লিখলাম সেটা জাস্ট বুঝাই দিতেছি। লেফট সাইডে লন ই আর লন ই 1 হয়ে গেল, আর লগ বা লন কোনো কিছু পাওয়ার হিসেবে যেটা থাকে এটা সামনে আনা যায়।
অর্থাৎ ফাইনালি ল্যামডা টি ইকুয়াল লন 100। আচ্ছা, এভাবে জাস্ট আমরা রেডিওঅ্যাক্টিভ ডিকে ল, এই লটার ম্যাথমেটিক্যাল রূপটা এইটা কিভাবে ফরমেশন হলো আপনারা এখানে একটু দেখলেই বুঝতে পারবেন। এবং এই সূত্রের আলোকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলাম। এবং ডিকে কনস্ট্যান্টের একক কি? সেকেন্ড ইনভার্স। আমি যদি এখানে এককটা মিনিট নিতাম তাহলে ডিকে কনস্ট্যান্টের এককটা হতো মিনিট ইনভার্স। আচ্ছা, এবার হাফ লাইফ একটু আগেই বলছি, ওই সাবস্টেন্সের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলছি হাফ লাইফ। অর্থাৎ টি হাফ সময়ে নাম্বার অফ অ্যাটম কত হবে? ইনিশিয়ালে ছিল n নট, তাহলে টি হাফ অর্ধেক সময় ক্ষয় হতে যে সময়টা, অর্ধেক ক্ষয় হলে নাম্বার অফ অ্যাটম হবে n নট বাই 2। জাস্ট ইট হাফ লাইফের ইকুয়েশনটা কিভাবে বের করলো এটা আপনারা বাসায় স্টাডি করেন। স্টাডি করলে জাস্ট হাফ লাইফ এবং ডিকে কনস্ট্যান্টের মধ্যে এরকম একটা রিলেশন পাবো। এবং এই সম্পর্কের আলোকে আপনারা আশা করি এই প্রবলেমটাও সলভ করতে পারবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। একেবারে বেসিক জিনিসগুলো আলোচনা করা স্যার হয়েছে। এইখানে গিয়ে ল্যামডা মানটা বের করা লাগবে স্যার, ওই যে নিচের ওই ইয়াটা দিয়ে, এই যে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা, এখানে ল্যামডা মান বের করা লাগবে আমাদের। এই যে নিচের প্রবলেমটা কি বের করতে পারছ? দা হাফ লাইফ অফ দ্য রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল। হাফ লাইফ কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা? না স্যার, টি 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 হাফ দ্বারা। ঠিক আছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর হচ্ছে পরীক্ষার বিষয়ে কি স্যার? পরীক্ষা হচ্ছে আমাদের কি রকম নেবেন স্যার? 10 মার্কস এমসিকিউ আর 10 মার্কস ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ দুইটা ম্যাথ থাকবে। স্যার পরীক্ষাটা কখন হবে? সকালে নাকি হচ্ছে দুপুরের দিকে স্যার? আচ্ছা, আপনারা বলেন কখন নেব? জনগণের কাছে জিজ্ঞাসা করেন স্যার কখন দিতে চাই তারা। আচ্ছা, 10টায়। দুপুরে? 11টার দিকে নেন নাকি? স্যার ভোর তক। না স্যার, 3টার দিকে। আচ্ছা 10টা 11টার দিকে, 10টা 11টার দিকে নেন। এখন 2 এর তো আবার 11টা 11:30 ক্লাস থাকে, তাই না? স্যার ঘুম আসছে স্যার। হ্যাঁ স্যার, দুপুরবেলা অনেক ঘুম আসে, এটা ঠিক স্যার। জি স্যার, ক্লাস করা যায় না স্যার দুপুর। আচ্ছা, দেখো 10টায় নিলে প্রবলেম হবে। 10টা স্যার আপনি স্যার 11টার দিকে নেন স্যার। ও 11টার দিকে তো আবার আমাদের ক্লাস আছে, তাও তো ঝামেলা। স্যার ওই তো 10টার দিকে নেন স্যার আপনি। আচ্ছা, তাহলে সামনে 10টায়, ঠিক 10টায় গুগল ক্লাসরুমে আপনারা সেকশন 1 ক্লাস টেস্টের সেকশন 1 মানে এমসিকিউ এর জন্য যে গুগল ফর্ম পাবেন, ওখানে নেম আইডি পূরণ করে 10টা এমসিকিউ সাবমিট করতে হবে। স্যার সময় কতটুকু স্যার? এই 10টা এমসিকিউ আপনারা পাবেন 20 মিনিট। 20 আর স্যার আচ্ছা, আর 10 মার্ক? এই 20 মিনিট পরে আর এমসিকিউ সাবমিট হবে না। এই 20 মিনিট পরে আর 20 মিনিট পাবেন আপনারা দুইটা ম্যাথ সলভ করার জন্য। আচ্ছা স্যার, স্যার ওটা তো পিডিএফ করে দিব। পিডিএফ বা জেপিজি, ওটা 25 মিনিট সময় পাবেন। আচ্ছা ঠিক আছে। ওকে 45 মিনিট সময়। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ। তাহলে ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার আজকে অ্যাটেন্ডেন্সটা আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স তো এখন দিয়ে দিই। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন স্যার। জি স্যার। আচ্ছা, দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাস টেস্ট সম্পর্কে? স্যার আচ্ছা, তাহলে জাস্ট বুধবারে আপনারা 10টার দিকে এই ক্লাস টেস্টের দুইটা সেকশনে নেব। সেকশন 1 এমসিকিউ এর ওই গুগল ফর্মটা পেয়ে যাবেন, আর এমসিকিউ সাবমিট করার পরে 20 মিনিট পরে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ওটা অ্যাসাইনমেন্ট আকারে একটা লিংক পাবেন। ওই লিংকে ক্লিক করলে জাস্ট। স্যার আমি শুনতে পাই নাই, ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য কয় মিনিট, মেন কত সময়? 25 মিনিট। 25 25 স্যার আমাদের তো 19 তারিখ মানে বুধবারই তো পরীক্ষা, তাই না স্যার? হ্যাঁ, বুধবারে সকাল 10টায়। আচ্ছা, এই সম্পর্কিত আমি একটা তাহলে পোস্ট দিয়ে দেবো আমাদের ক্লাসরুমে। ক্লাস টেস্ট বিষয়ে সিলেবাস। স্যার ঠিক আছে।
আচ্ছা, আমি আপনাদের ক্লাসরুমে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি এই 2-3 মিনিটের ভিতরেই। আচ্ছা, ওকে, সবাইকে ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।